মন্দা দেবী এবং তার দিদি সন্ধ্যা দেবী দুজনেই বিধবা ছিলেন। দুই বোন তাদের বাবার বাড়িতে একসঙ্গে থাকতেন। সন্ধ্যা দেবীর কোনো সন্তান ছিল না। মন্দা দেবীর মেয়ে শিখা বিয়ে পাশ করে চাকরির জন্য খোঁজ খবর করছিল, কিন্তু মা এবং মাসি তার বিয়ে দেওয়ার জন্য অস্থির হয়ে উঠেছিল। মা, আজকে আবার একটা অন্য নাম্বার থেকে ফোন এসেছিল। তোমরা পাত্রপক্ষকে আমার ফোন নাম্বার কেন দাও বলো তো? তোমাদেরকে কত করে বলেছি, আমার মাথায় এখন অনেক চাপ। এসব বিয়ের ঝামেলা ঝাঁটি আমি এখন সামলাতে পারবো না। সামলাতে পারবো না বললেই হবে? তোর বয়স 22 বছর হয়ে গেছে। আমার এই বয়সে তুই স্কুলে পড়তিস। তোর বিয়েটা দিয়ে দিলে আমার মাথা থেকে অনেক বড় একটা চাপ কমবে। আচ্ছা, আমার বিয়ে দেওয়ার পর তোমরা দুজনে এই বাড়িতে একা থাকতে পারবে? তোমাদের দেখাশোনা কে করবে? তুই এত পাকা পাকা কথা বলছিস কেন? তোকে কি বলা হয়েছে তুই আমাদেরকে দেখাশোনা কর? 22 বছরের মেয়ে এখনো বিয়ে হয়নি। সমাজের বিভিন্ন লোকে বিভিন্ন রকম কথা বলছে, আর উনি দেখো নিজের ধুমেই আছে। তোমরা বারবার এই 22 বছর কেন করছো বলো তো? এখনকার মেয়েরা 30 বছর হলে তবে বিয়ে করে, আর তোমরা দেখো এখনই আমার জন্য পাত্র দেখার ভিড় লাগিয়ে দিয়েছো। শোন মন্দা, তোর মেয়ের কথা শোন। এই মেয়ে তো সত্যি সত্যি আমাদের মান সম্মান একেবারে মাটিতে মিশিয়ে দেবে রে। তোকে বারবার বলেছিলাম মেয়েকে অত দূর পড়াশোনা শেখাসনি। যা মাধ্যমিক পাশ করেছে, ওর বিয়ে দিয়ে দে। এতদিন নাতি নাতির মুখ দেখতে পেয়ে যেতিস রে তুই। ঠিকই বলেছো দিদি, আমি ভুল করেছিলাম। এখন মেয়ে আমার মুখের উপরে কথা বলছে। আচ্ছা বাবা, সরি। তোমরা এই দুই বুড়ি না আমার মাথা খারাপ করে দিচ্ছ। নাও, তোমাকে আর অত রাগ করতে হবে না। তোমরা যেভাবে বলবে আমি করব। বলো কি করতে হবে? ঠিক আছে, কালকে পাত্রপক্ষ আসবে। তাদের সামনে সেজেগুজে সুন্দর করে বসবি, আর কোনো রকমের কোনো আপত্তি শুনতে চাই না আমি। আচ্ছা ঠিক আছে, তোমরা যেমন বলবে আমি তেমনই করব। নাও একটু হেসে দাও তো দেখি। পরের দিন পাত্র মোহিত তার বাবা ভোলেনাথ বাবু এবং মা সুরমা দেবীর সঙ্গে শিখাকে দেখতে আসেন। মন্দা দেবী এবং তার দিদি পাত্রপক্ষকে অনেক আপ্যায়ন করে। কি ব্যাপার দিদি, আপনারা যে একদমই খাচ্ছেন না? একটু হালুয়া খেয়ে দেখুন, আমাদের মেয়ে রান্না করেছে। আরে বাবা, আপনারা আমাদের এত খাওয়াচ্ছেন, এসব কিন্তু আমাদের মাথায় একটা বোঝা। এত খেয়ে দে আমরা তো আপনাদের মেয়েকে না বলে চলে যেতে পারবো না। খাওয়া দাওয়া তো অনেক হয়েছে, এখন একটু মেয়েকে প্রশ্ন করা যাক। হ্যাঁ, আপনাদের যেটা ইচ্ছা আপনারা জিজ্ঞাসা করুন। আমাদের মেয়ে সর্বগুণ সম্পন্ন। সে তো এক্ষুনি বোঝা যাবে। তা তুমি কতদূর পড়াশোনা করেছো মা? আমি গ্র্যাজুয়েট। গ্র্যাজুয়েট যখন, তাহলে একটা পেন আর খাতা নাও। ব্যাংকে বই লেখার একটা অ্যাপ্লিকেশন লিখে দেখাও তো, তাড়াতাড়ি লিখবে। শিখা কাঁপা কাঁপা হাতে পেন এবং খাতা নেয়, তারপর অ্যাপ্লিকেশন লিখতে শুরু করে। কয়েক মিনিট পর সুরমা দেবী বলেন, কি ব্যাপার, একটা অ্যাপ্লিকেশন লিখতে এত সময় লাগছে? এই মেয়ে বাড়িতে এত ফটফট করে সব কিছুটা করে নেয়, আর এখন পাত্রপক্ষের কাছে কচ্ছপের গতিতে চলছে। দেখো, আমার তো ভয় হচ্ছে ভালো সম্বন্ধটা যেন না হাতছাড়া হয়ে যায়। এরপর শিখা অ্যাপ্লিকেশনটা ভোলানাথ বাবুর দিকে এগিয়ে দেন। সেটা পড়ে তিনি বলেন, তুমি গ্র্যাজুয়েট করেছো অথচ ম্যানেজারের এম ছোট হাতের লিখেছো। আজকালকার শিক্ষার অবস্থা যে কি সেটা তোমাকে দেখে বোঝা যাচ্ছে। দাদা, বাড়ির বউ করে নিয়ে যাচ্ছেন, এতে লেখাপড়ার কি দরকার? বৌমা তো আর অ্যাপ্লিকেশন লিখে লিখে আপনাদের খাওয়াবে না, তাই না? ওকে রান্না বান্নার কথা জিজ্ঞাসা করুন। হাজার একটা আইটেমের রান্না করতে পারে আমাদের মেয়ে। যাই হোক, আমার আর কিছু জিজ্ঞাসা করার নেই। তোমাদের যদি কিছু জিজ্ঞাসা করার থাকে তোমরা জিজ্ঞাসা করতে পারো। তা বলো তো দেখি, এই চায়ের গন্ধ এবং স্বাদ দুর্দান্ত, এর ইংরেজি কি? আমাদের ছেলে বিদেশে থাকে, ওখানে ইংরেজি জানা মেয়ে না হলে চলবে না কিন্তু। আগে ওই বাক্যটার ইংরেজি হলো, দ্য অ্যারোমা অ্যান্ড টেস্ট অফ দিস টি ইজ অ্যামেজিং। হ্যাঁ, মোটামুটি ঠিকঠাকই হয়েছে। মোহিত, তোর কিছু বলার আছে? দেখো, বিয়ের পর কিন্তু আমি বিদেশে চলে যাব। তোমাকে হয়তো 6 মাস 1 বছর বাবা মার সঙ্গে থাকতে হবে, কারণ এখন আমি তোমার ভিসা পাবো না। এতে করে তোমার সমস্যা নেই তো? না না, আমার কোনো সমস্যা নেই, আমি ওনাদের সঙ্গে থাকতে পারবো। মোহিত তার মায়ের কাছে ঝুঁকে গিয়ে বলে, ঠিকঠাকই আছে, তোমরা কথাবার্তা আগাতে পারো। মোহিতের কথা শুনে সুরমা দেবী বলেন, দেখুন দিদি, আমার ছেলের আপনার মেয়েকে পছন্দ হয়ে গেছে। দেখুন, আমরা হচ্ছে স্পষ্টবাদী মানুষ, ওই লুকিয়ে চুরিয়ে কথাটাকে জটিলতা তৈরি করি না। এবার আপনারা বলুন, কতটা কি দিতে পারবেন? হ্যাঁ, সে তো ঠিক কথা। আমরা আর কি বলবো এ ব্যাপারে, আপনারাই বলুন না। বেশ, আমাদেরই যদি মতামত চান তাহলে 25 লাখ টাকাই ডান করে দিন। কি 25 লাখ? এতগুলো টাকা? আমরা বিধবা মানুষ, এত টাকা আমরা কি করে? এই মাত্রই তো আপনি বললেন যে আমরা যেন বলি।
এখন যখন বলছি তখন আপনারাই বা এত আপত্তি করছেন কেন? আমাদের দিক থেকে কোনো চাপ নেই, ভেবে চিনতে তারপরেই উত্তর দেবেন। আমরা এখন আসছি, কেমন? আপনারা ডিসিশনটা নিয়ে রাত্রের দিকে ফোন করবেন। এই বলে পাত্রপক্ষ উঠে চলে যায়। এদিকে টাকার কথা শুনে দুই বোন খুবই চিন্তায় পড়ে যায়। মা, তোমরা কি এত চিন্তা করছো বলো তো? ওদেরকে পরিষ্কার করে বলে দাও যে এরকম কিছুই সম্ভব নয়। 25 লাখ টাকা কি মুখের কথা নাকি? আজকালকার পাত্ররা এরকম সরাসরি কেউ টাকা চায়? ওরা কতটা লোভী তোমরা বুঝতে পারছো? তুই একটু চুপ কর তো। পাত্র বিদেশে থাকে, বিয়ের পর তোকেও বিদেশে নিয়ে যাবে। এসব করতে তো অনেক টাকা খরচ হবে নাকি? তোর ভবিষ্যতের জন্য আমাদেরকে আগে থেকেই ভেবে রাখতে হবে। কিন্তু দিদি 25 লাখ টাকা তো কম নয়, এতগুলো টাকা জোগাড় হবে কি করে? দেখ, আমরা বাবা জায়গাটা বিক্রি করে 15 লাখ টাকার মতো জোগাড় করে নিতে পারবো। তুই তোর গয়নাগুলোকে শিখাকে বিয়েতে দিয়ে দিবি, আর আমার গয়নাগুলো বিক্রি করে 10 লাখ টাকা হয়ে যাবে। বাদ বাকি যা কিছু জমানো আছে তা দিয়ে বিয়ের খরচও হয়ে যাবে। মাসিমা, তোমরা তোমাদের গয়না, জায়গা, জমানো টাকা সব আমার বিয়ের জন্য খরচ করে ফেলবে? তোমাদের ভবিষ্যতে কি হবে একবার ভেবে দেখেছো? আরে বাবা, আমরা বুড়ো হয়ে গেছি, আমাদের আর কিসের ভবিষ্যৎ? তুই সুখে থাকলেই আমরা সুখী। এরপর কাশি গিয়ে বাকি জীবনটা কাটিয়ে দেব। সন্ধ্যাবেলা ছন্দা দেবী মোহিতের মা সুরমা দেবীকে ফোন করে। দিদি, আমি শিকার মাসি বলছি। আমরা ঠিক করে নিয়েছি, টাকার ব্যবস্থা আমরা করে ফেলবো। আপনারা বিয়ের দিনক্ষণ ঠিক করুন। ব্যাস ব্যাস, তাহলেই হবে। আমরা তো জানতাম আপনারা কখনোই আমার ছেলের মতো এত ভালো পাত্রকে হাতছাড়া করতে চাইবেন না। তাছাড়া আপনারা যা দেবেন সবই তো আপনার মেয়েরই থাকবে, ওর ভবিষ্যৎ ভালো হবে। হ্যাঁ, এইসব ভেবেই আমরা রাজি হয়েছি। আপনারা দিনক্ষণ ঠিক করুন, তারপর আমি আপনাদেরকে আবার ফোন করব। দেখতে দেখতে শিখা এবং মোহিতের বিয়ে হয়ে যায়। বিয়ের রাতে শিখা তার স্বামীর জন্য অপেক্ষা করে। 12টা বেজে গেল, মোহিত এখনো এলো না কেন? বাইরেও তো কোনো শব্দ হচ্ছে না, সবাই মনে হয় ঘুমিয়ে পড়েছে। কিন্তু তাহলে ও এখন কোথায় আছে? একবার ওকে ফোন করে দেখবো। এই বলে শিখা মোহিতের নাম্বারে ফোন করে, কিন্তু ফোন ব্যস্ত আসে। তার প্রায় আধ ঘন্টা পর কানে ফোন দিয়ে মোহিত ঘরের ভেতরে প্রবেশ করে। তখন শিখা বলে, মোহিত, তুমি এতক্ষণ কোথায় ছিলে? আমি কখন থেকে তোমাকে ফোন করার চেষ্টা করছি, তোমার ফোন তো বারবার বিজি আসছিল। আমি ফোনে একটু ব্যস্ত আছি, কিছু অফিসিয়াল কাজকর্ম করছি। তুমি ঘুমিয়ে পড়ো, আমার একটু ঘুমাতে দেরি হবে। বিয়ের প্রথম রাতে বরের এরকম উত্তর শুনে শিখা খুবই অবাক হয়, কিন্তু সে কোনো কথা না বলে চুপচাপ শুয়ে পড়ে। মোহিত আবার ফোন নিয়ে বেরিয়ে পড়ে। পরের দিন সকালে শিখা ঘুম থেকে উঠে দেখে তার পাশে মোহিত নেই। সে চটপট তৈরি হয়ে রান্নাঘরে নেমে আসে। সামনেই সুরমা দেবী দাঁড়িয়েছিলেন। শিখা বলে, মা, কি রান্না করব? যা ভালো হয় তাই রান্না করো। বৌমা, বিয়ে মানে শুধু রান্নার খাওয়া নয়। বিয়ে হয়ে এসেছো আজ 2 দিন হয়নি, তোমার স্বামী কাল সারা রাত ডাইনিং এ কাটিয়েছে, এ খবর তুমি রাখো। দেখো, আমি আমার ছেলের বিয়ে দিয়েছি যাতে করে বাড়িতে ওর মন বসে। সেটা কি করে করবে সেটা তুমিই জানো। হ্যাঁ মা, আমি বুঝতে পারছি। শিখা রান্নাঘরে চলে আসে এবং মনে মনে বলে, মিসেস শিখা, তাহলে তোমাকে এখন রান্না করতে হবে। এমন ভাবে রান্না করবে যেন বরকে ভুলতেই না পারে। কথাই বলে না, বরের মনের দরজা তার পেট থেকে শুরু হয়। তাই আজ বরের মন পর্যন্ত পৌঁছাতে গেলে ভালো ভালো রান্না করতে হবে তোমাকে। এসবই মনে করতে করতে শিখা রান্না করে। 2-3 ঘন্টা রান্নাঘরে কাটানোর পর তার রান্নাবান্না প্রায় শেষ হয়ে আসে। এদিকে আত্মীয় স্বজন, প্রতিবেশীরা সবাই তাদের বাড়িতে আসতে শুরু করে। তখন সুরমা দেবী চিৎকার করে বলেন, বৌমা, ও বৌমা, আরে বাইরে বেরিয়ে এসো। লোকজনকে দেখে কি অমনি রান্নাঘরে ছুটে চলে গেলে নাকি? এই যে মা, আমি এসে গেছি। আপনারা সবাই বসুন, আমি এক্ষুনি সবার জন্য শরবত দিচ্ছি। কি ব্যাপার সুরমা, তোমার বৌমা তো বিয়ের পরের দিন থেকেই কাজকর্ম শুরু করে দিয়েছে দেখছি, এখনো তো তৈরিও হয়নি। আসলে আন্টি, আজ আমার প্রথম রান্নাবান্নার অনুষ্ঠান তো, তাই একটু রান্না করছিলাম। আপনারা বসুন, আমি আধ ঘন্টার মধ্যে তৈরি হয়ে আসছি। এরপর শিখা সবাইকে শরবত দেয় এবং নিজে তৈরি হতে চলে যায়। অনুষ্ঠান চলতে থাকে। সবাই এক এক করে শিখার কাছে আসে এবং তাকে কিছু না কিছু গিফট দিতে থাকে। এভাবেই প্রায় 3 ঘন্টা কেটে যায়। সব লোকজন চলে যাবার পর শিখা কিচেনে যায় এবং খাবার দাবার গরম করে, আর সেই খাবারগুলোকে সে খাবারের টেবিলে সাজিয়ে রাখে এবং সবাইকে খেতে দেয়। খাবারের এক টুকরো মুখে নিয়ে মোহিত চিৎকার করে ওঠে, এসব কি মা? তুমি জানো না আমি গরম করা খাবার খাই না? এই লুচিগুলো তো সকালে ভাজা হয়েছিল, তুমি এখন খেতে দিয়েছো? তোমাদের খাবার তোমরাই খাও, আমি চললাম। আরে বাবা, কোথায় যাচ্ছিস? সকাল থেকে তো খালি পেটে আছিস, কিছু তো অন্তত খেয়ে যা। ভেবেছিলাম আজকে সারাদিনটা ছুটি করে বাড়িতে আরাম করব,
তোমাদের যা রকম টকম দেখছি তাতে বাড়িতে থাকতে ইচ্ছা করছে না। আমি অফিসেই কিছু খেয়ে নেব। এই বলে মোহিত বেরিয়ে চলে যায়। এদিকে সুরমা দেবী তার বৌমাকে কথা শোনাতে থাকেন। বিয়ের প্রথম দিন শাশুড়ি এবং স্বামীর এরকম আচরণ পাওয়ার পর শিখা খুবই কষ্ট পায়। সে তার মাকে ফোন করে বলে, মা, জানো আজ কি হয়েছে? আমি সবার জন্য কত ভালো ভালো রান্না করেছিলাম। মোহিতকে খাবার দিতে সে আগে খাবার ছেড়ে উঠে পড়লো। ও নাকি গরম করা খাবার খায় না। এ নিয়ে শাশুড়ি মামাকে কত কথা শোনালেন। আরে বাবা, এরকম একটু আধটু ব্যাপার সবার শ্বশুর বাড়িতেই হয়। এইসব নিয়ে এত কান্নাকাটি করার কি আছে? পুরুষ মানুষ ওরকম একটু আধটু রাগ করে, তুই তার মতো চললেই হলো। যখন দেখছিস জামাই বাবা গরম করা খাবার খায় না, তখন টাটকা খাবার রান্না করে দিলেই তো পারতিস। 4টে লুচি ভাজতে কতটুকু সময় লাগে? মা, আমি তো খাবার করে দিচ্ছিলাম, কিন্তু উনি তো সময়টাও দিলেন না। তাছাড়া ওনাকে খুব খিদে পেয়েছিল, তাই আমি ভাবলাম এ তো এমন কিছু বাসি না, মাত্র কয়েক ঘন্টা আগে করা। দেখ মা, খাবার খাওয়া যে যার ব্যক্তিগত ব্যাপার, তাতে তোর কি মনে হয় না হয় সেটা অ্যাড করলে তো হবে না মা। আজকের পর থেকে জামাইকে সবসময় টাটকা খাবার দেওয়ার চেষ্টা করবি। আর এই ছোটখাটো জিনিস নিয়ে বারবার মায়ের বাড়িতে ফোন করে জানানোর দরকার নেই। আমি সেই সব মায়েদের মতো নয় যারা মেয়েদের প্রত্যেকটা কথা শুনে তাদেরকে আরো নাচাবে। এই বলে মন্দা দেবী ফোন রেখে দেন। শিখা তার শাশুড়ির কাছ থেকেও কথা শুনছিল, আবার মায়ের কাছ থেকেও। সে নিজের মনকে কিছুতেই শান্ত করতে পারছিল না, কিন্তু সেই বা কি করত? সবকিছু মানিয়ে নেওয়ার চেষ্টা করছিল, কিন্তু তাতেও তার শ্বশুরবাড়ির লোকেরা এবং তার স্বামী তার উপরে খুশি ছিল না। এভাবেই দেখতে দেখতে প্রায় 1 মাস কেটে যায়। একদিন মোহিত খুব খুশি মনে বাড়ি ফিরে আসে আর বলে, আমার ভিসা হয়ে গিয়েছে, আমি আজ রাতেই ক্যালিফোর্নিয়া বেরিয়ে যাব। তুমি বাড়িতে থেকে বাবা মার লক্ষ্য রেখো, আমি মাসে মাসে টাকা পাঠিয়ে দেব। তুমি এভাবে হঠাৎ চলে যাচ্ছ? আগে থেকে তো কিছু বলনি। এটা আবার আগে থেকে বলার কি আছে? বাবা মা তো সবই জানে। যাই হোক, আমার ব্যাগগুলো একটু প্যাক করে দাও তো। শিখা মোহিতের ব্যাগ প্যাক করে দেয় এবং সেই রাতে মোহিত চলে যায়। এখানে শিখা একাই তার শ্বশুর শাশুড়ি দেখাশোনা করতে থাকে। মোহিত প্রত্যেক মাসে 20,000 টাকা করে পাঠাতো। তাতেই শিখা সংসার খরচ, শ্বশুর শাশুড়ির ওষুধপত্র সবকিছু ম্যানেজ করছিল। কিন্তু 4 মাস পর মোহিত 15,000 টাকা কমিয়ে দিয়ে মাত্র 5,000 টাকা পাঠানো শুরু করে। এতে করে সংসার খরচ সামলানো শিখার পক্ষে খুব মুশকিল হয়ে পড়ে। তখন শিখা বলে, মা, এই কটা টাকায় সংসার চলছে না। আমি ভাবছি আমিও কিছু একটা চাকরি বাকরি খুঁজে নেব। যা ভালো বুঝছো করো। এমনিতেও আমার ছেলে অনেক সমস্যার মধ্যে আছে, তা না হলে ও টাকা পাঠানো কখনোই কমাতো না। তুমি যদি সারাদিন আমাদের 3 টাইমের খাবার তৈরি করে কাজ করতে পারো তাহলে করো। এমনিতেও তোমার নিজের খরচটাকেও তো তোমায় তুলতে হবে। এতদিন ধরে আমার ছেলের টাকায় নিজের শখ মিটিয়েছো। শিখা 15 দিন এদিক ওদিকে ঘোরাঘুরি করার পর শেষ পর্যন্ত একটি কোম্পানিতে চাকরি পেয়ে যায়। সকাল থেকে বাড়ির কাজকর্ম করে অফিসে যায় এবং অফিসেও মন দিয়ে কাজকর্ম করে। শিখার নিষ্ঠা দেখে তার সিনিয়র কলিগ আদিত্য বলে, বাহ শিখা, তুমি এই মাসের প্রথমেই প্রেজেন্ট জমা দিয়েছো। যেভাবে তুমি উন্নতি করছো, আর কিছুদিনের মধ্যেই তোমার প্রমোশন বাঁধা ধরা। আমি যতটুকু কাজ শিখেছি সবই আপনাদের সাহায্য নিয়ে। আদিত্য, আপনি আমাকে অনেক হেল্প করেছেন। আমি তো এসবের কিছুই জানতাম না, কিন্তু আপনি প্রত্যেকটা মুহূর্তে আমাকে গাইড করেছেন। থাক থাক, আর তেল মাখাতে হবে না। আমি অফিসে সকলকে একটু আধটু গাইড করি। সিনিয়র হয়েছি, একটু তো দায়িত্ব নিতেই হবে, কি বলো? এসব আপনারই মহত্ব। আরে বাবা, যে সমস্ত ওয়ার্ড ইউজ করছো, আমাকে এত সাধু পুরুষ বানাতে হবে না। এভাবেই তারা হাসি খুশিতে সময় কাটাতে থাকে। আদিত্য শিখার ব্যাপারে সবকিছুই জানতো, যদিও সে শিখাকে কখনো ডাইরেক্ট কিছু জিজ্ঞাসা করেনি। আদিত্য তার ফরেনার বন্ধু বিজয়ের কাছ থেকে মোহিতের ডিটেলস নেয় এবং জানতে পারে যে মোহিত বিদেশে বিয়ে করেছে এবং তার 4 মাসের একটি সন্তানও আছে। প্রায় 6 মাস পর আদিত্য একদিন শিখাকে বলে, শিখা, বাড়ি থেকে আমার জন্য পাত্রী দেখছে, কিন্তু আমি তোমাকেই বিয়ে করতে চাই। এসব আপনি কি বলছেন? আপনি জানেন আমি বিবাহিত। তাই নাকি? আমি তো এই 6 মাস পর তোমার হাজবেন্ডের সঙ্গে তোমাকে কথা বলতে দেখিনি। তোমাদের কোনো যোগাযোগ নেই নাকি? আর তুমি শুধুমাত্র একটা দায়িত্ব নিয়ে কাঁধে বয়ে বেড়াচ্ছ। তোমার শাশুড়ি আর শ্বশুর তোমাকে ইচ্ছা করে ফাঁসিয়েছে। ওরা তোমাকে জোর করে বাড়ির বন্দিনী করে রেখেছে। এই বলে আদিত্য শিখাকে মোহিতের ব্যাপারে সবকিছু বলে এবং তার ফটোও দেখায়। সবকিছু দেখে শিখা একেবারে চমকে ওঠে। সে কিছুই বুঝতে পারছিল না। অফিসের বাকি কলিগরা শিখাকে ভরসা দেয়, কারণ তারা সবাই সত্যিটা জেনে গিয়েছিল। সবার সহযোগিতা নিয়ে শিখা সাহস পায় এবং আদিত্যকে বিয়ে করে। এরপর শিখা তার আগের শ্বশুরবাড়ি ছেড়ে
সারা জীবনের জন্য আদিত্যর সঙ্গে সুখে শান্তিতে থাকা শুরু করে। মালতী দেবীর দুই মেয়ে ঝুমা এবং পদ্মা শুকনো মুখে স্কুল থেকে ফিরে আসে। তাদেরকে এভাবে আসতে দেখে মালতী দেবী বলেন, কি হলো ঝুমা, পদ্মা, তোরা এভাবে মন খারাপ করে আছিস কেন? আর তোরা আজ এত তাড়াতাড়ি ফিরে এলি যে? তোদের কি শরীর টরীর খারাপ নাকি? না স্কুল থেকে আজ তাড়াতাড়ি ছুটি দিয়ে দিয়েছে? মালতী দেবীর কথা শুনে ঝুমা রেগে উত্তর দেয়, ওসব কিছুই হয়নি। তুমি এমন করছো যারা তুমি কিছুই বুঝতে পারছো না। আমরা তোমাকে আগের সপ্তাহ থেকে বলে আসছি যে স্কুলের প্রিন্সিপাল ম্যাম আমাদের মাইনে দিতে বলেছেন। 4 মাসের মাইনে বাকি রয়েছে। তুমি সবকিছু জেনে শুনেও স্কুলের মাইনে জমা দাওনি, তাই আজকে স্কুল থেকে আমাদেরকে বের করে দেওয়া হয়েছে। বাচ্চাদেরকে স্কুল থেকে বের করে দেওয়া হয়েছে শুনে মালতী দেবীর খুবই খারাপ লাগে। তিনি ঝুমাকে বলেন, তোরা আমাকে ক্ষমা করে দে মা, আমি তোদের জন্য ভালো কিছুই করতে পারছি না। তোরা চিন্তা করিস না, আমি 2-3 দিনের মধ্যেই বেতন পাবো, তখনই তোদের স্কুলের সব ফিস আমি জমা দিয়ে আসবো। মা, তুমি এমন করে বলছো যেন তুমি হাজার হাজার টাকা বেতন পাও। সারা মাস কাজ করে ওই কটা টাকাই তো ইনকাম করো। ওতে করে তো আমাদের একজনের ফিসও জমা দেওয়া হবে না। তার থেকে এটাই ভালো যে আমরা আর পড়াশোনা করবো না, তোমার মতো লোকের বাড়িতে কাজ করে করে আমাদের জীবন কাটাবো। না না, এরকম ভাবে বলিস না মা। আমি যত কষ্ট করেই হোক তোদেরকে লেখাপড়া শেখাবো, তোদেরকে নিজের পায়ে দাঁড় হতে শেখাবো। আগে নিজে ঠিক করে দাঁড়াতে শেখো, তারপর আমাদেরকে শেখাতে আসবে। আর শোনো, এসব সিনেমার মতো ডায়লগ দিও না, এসব কথা শুনলে না গা জ্বালা করে। এই বলে ঝুমা এবং পদ্মা তাদের স্কুলের ব্যাগ মাটিতে ফেলে ঘরের ভিতরে ঢুকে যায়। তাদের এই আচরণে মালতী দেবী খুবই কষ্ট পায়। মালতী দেবীর স্বামী আকাশবাবু যক্ষা রোগে মারা যান। এরপর থেকে মালতী দেবী লোকের বাড়িতে কাজ করে তাদের সংসার চালায়। তিনি তার মেয়েদেরকে অনেক উচ্চশিক্ষিত করতে চেয়েছিলেন, যাতে করে তাদেরকে তার মতো পরিস্থিতিতে কখনোই না পড়তে হয়। এর জন্য তিনি অনেক পরিশ্রমও করেন, কিন্তু তার একার পক্ষে দুটো মেয়েকে ভালো স্কুলে পড়ানো, তাদের সমস্ত খরচ চালানো সম্ভব হচ্ছিল না। এরপর একদিন মালতী দেবী একটি ফ্যাক্টরিতে কাজে লাগেন। তিনি ওভারটাইম করে টাকা রোজগার করা শুরু করেন এবং সেই টাকা দিয়ে মেয়েদের স্কুলের ফিস জমা দেন। এভাবেই দেখতে দেখতে দিন কেটে যায়। ঝুমা এবং পদ্মা বড় হয়ে যায়। একদিন সকালে তারা ঘুম থেকে ওঠে। তখন মালতী দেবী বলেন, আরে ঝুমা, পদ্মা মা, তোমরা উঠে পড়েছো? আজ এত সকাল সকাল উঠলে যে? আজ আমাদের পরীক্ষা আছে মা। তুমি কি কিছু রান্না করেছো? তাড়াতাড়ি করো, আমরা খেয়ে দিয়ে বেরোবো। আর কিছু টিফিন প্যাক করে দেবে, ফেরার সময় খুব খিদে পায়। হ্যাঁ মা, তোমরা দুজনে রেডি হয়ে নাও, আমি ঝটপট করে তোমাদের জন্য রুটি আলু ভাজা করে দিচ্ছি। কি আবার সেই রুটি আলু ভাজা? তোমার কি রোজ রোজ রুটি আলু ভাজা ছাড়া আর কোনো খাবার নেই নাকি? প্রত্যেকদিন একই খাবার খেতে ভালো লাগে কারোর? আর তাছাড়া এই রুটি আলু ভাজা নিয়ে যাবো টিফিনে, আর বন্ধুদের কাছে অপমানিত হতে হবে। পদ্মা একেবারে ঠিকই বলেছে। আমাদের বন্ধুরা পিৎজা, বার্গার, চাউমিন কত কি ভালো ভালো খাবার আনে, আর আমাদের হয় মুড়ি বাতাসা আর না হলে এই রুটি আলু ভাজা। তুমি তো আমাদের জন্য একটু ভালো করে টিফিনও করে দিতে পারো না। মেয়েদের কথা শুনে মালতী দেবী হালকা গলায় বলেন, এটাও ঠিক কথা, তোমরা বড় হয়েছো, বড় কলেজে পড়াশোনা করো, সেখানে কি আর এইসব খাবার চলে? আচ্ছা ঠিক আছে, আজকে কোনো রকমে ম্যানেজ করে নাও, আমি কাল থেকেই তোমাদের জন্য ভালো দামি দামি খাবার কিনে দেব। থাক মা, তোমার এই কথাতে কতটা যে সত্যি কথা আছে সেটা আমাদের ভালো করেই জানা আছে। 2 দিন ছাড়াই তুমি এরকম কথা বলো, কিন্তু কখনোই কাজ করে দেখাও না। ছাড়ো, আজ আমরা আর কোনো টিফিনই নিয়ে যাব না। এই বলে তারা 2 বোন সেদিন রাগ করে টিফিন না নিয়েই বাড়ি থেকে বেরিয়ে পড়ে। এরপর মালতী দেবীও মনের কষ্টে কোনো খাবার খায় না। অনেকক্ষণ চিন্তা ভাবনা করে তিনি তার পুরানো বাক্স খোলেন এবং সেখানে রাখা শেষ সম্বল একটি সোনার আংটি বার করে সোনার দোকানে নিয়ে যান। সেখানে আংটিটি বিক্রি করে টাকা নিয়ে নেন। তার থেকে কিছু টাকা নিয়ে মেয়েদের জন্য পিৎজা কিনে বাড়ি ফেরেন। বিকেলে মেয়েরা কলেজ থেকে বাড়ি ফেরার পর তিনি বলেন, মা তোমরা তাড়াতাড়ি হাত মুখ ধুয়ে এসো, দেখো আমি তোমাদের জন্য কি এনেছি। এই দেখো, কি পিৎজা না কি বলে না, সেই খাবার এনেছি। বাবা, একটা পিৎজার দাম কত নিয়েছে জানো? 300 টাকা। আমরা তো বাপের জন্মে এসব খাবার দেখিনি। দোকানদারকে বললাম, বাবা আমি গরিব মানুষ, আমাকে একটু কম সম করে দাও। সে কোনো মতেই শুনলো না, 300 টাকা নিয়ে তবেই ছাড়লো। মা, তোমার কি কোনো কাণ্ডজ্ঞান নেই নাকি? তুমি পিৎজা কিনতে গিয়ে দরদাম করেছিলে? তুমি কি জানো এসব জিনিস ফিক্সড প্রাইসে বিক্রি হয়? তোমাকে কি এরকম করে পিৎজা কিনতে বলেছে বলো তো? আরে না 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 না, আমি খুব ভালোভাবেই কথা বলেছি, ওরা তো হাসি মুখেই আমার সঙ্গে কথা বলছিল। থাক মা, শাক দিয়ে আর মাছ রাখার চেষ্টা করো না। তুমি কিভাবে তাদের কাছে বলেছো তার ধারণা আমরা পাচ্ছি। আসলে ওরা তোমার সঙ্গে হাসি মুখে কথা বলেনি, ওরা তোমার আচরণ দেখে হেসেছে। আর এই সামান্য বোধ শক্তিটাও তোমার নেই দেখছি। মেয়েদের এত অপমান সহ্য করে মালতী দেবী হাসি মুখে বলেন, ওসব তোরা ছাড় তো মা, আমি তোদের জন্য কত সুন্দর জিনিস আনলাম, একটু করে খা তোরা, তবেই না আমার মনটা ভরবে।
এনেছো, খুব ভালো করেছো, রেখে দাও, সময় হলে ঠিক খেয়ে নেব। এভাবেই ঝুমা এবং পদ্মা কথায় কথায় তাদের মাকে অপমান করে এবং ছোট বড় কথাও শোনায়। এটা তাদের অভ্যেসে পরিণত হয়েছিল। যদিও মালতী দেবী এসব কথা মনে রাখতেন না। তার জীবনের যেন একটাই উদ্দেশ্য ছিল, তার 2 মেয়েকে খুশি করা। এর জন্য তিনি শত চেষ্টা করতে থাকেন, কিন্তু প্রতিবারই হতাশ হয়ে যান। দেখতে দেখতে তার 2 মেয়ে কলেজে পড়াশোনা শেষ করে এবং তাদের বিয়ের বয়স হয়ে যায়। মালতী দেবী এক ধনী পরিবারের 2 ভাইয়ের সঙ্গে তাদের বিয়ে ঠিক করেন। বিয়ে প্রায় 1 মাস বাকি ছিল। এমনই একদিন মালতী দেবী তার 2 মেয়েকে বলে, মারে, তোদের এবার এরকম দেরি করে উঠলে হবে না, কারণ আর 1 মাস পরেই তোদের বিয়ে। তার জন্য তোদেরকে এখন থেকেই সব কাজ শিখে রাখতে হবে, না হলে শ্বশুরবাড়ির লোক খারাপ বলবে। চল, তোরা আজ থেকে রান্না বান্না একটু একটু করে শিখতে শুরু কর। মা, তুমি তোমার জীবনে এই একটাই মাত্র ভালো কাজ করেছো, আর সেটা হলো এরকম ধনী পরিবারের ছেলেদের সঙ্গে আমাদের বিয়ে ঠিক করেছো। সেদিন হয়তো তুমি আমার হবু শাশুড়ির মুখ থেকে শুনেছো যে ওনাদের বাড়িতে সবকিছু কাজের লোকে করে দেয়। এখন আমরাই যদি কাজ করব, তাহলে কাজের লোক কি বসে বসে আরাম করবে? একদম ঠিক কথা দিদি। আসলে মা নিজেই লোকের বাড়িতে কাজ করে, তো তাই ওনার কাজের লোকের প্রতি একটু বেশিই দরদ। শোনো মা, আমরা ওই বাড়ির কাজের লোক নয়, ওই বাড়ির মালকিন হব। তাই এসব উল্টোপাল্টা জ্ঞান না আমাদেরকে দিতে এসো না। পদ্মার কথা শুনে মালতী দেবীর চোখে জল চলে আসে। তিনি চোখের জল আড়াল করে বলেন, সত্যি তোরা অনেক বড় হয়ে গেছিস মা। নিজের মাকে এভাবে অপমান করতে আর তাকে নিয়ে হাসাহাসি করতেও তোদের খারাপ লাগছে না। যাক, আমি শুধু এটুকুই চাই যে তোরা যেন সুখে শান্তিতে থাকিস। এর জন্য আমি সব রকমের কষ্ট ও অপমান সহ্য করতে রাজি আছি। মা, তোমাকে তো এমন কিছুই বলিনি যার জন্য তুমি এভাবে উত্তর করলে। যাই হোক, আজকে আমাদের হবু শাশুড়ি মা আমাদেরকে নিতে আসছেন। আমরা শপিং এ যাব, সন্ধ্যাবেলায় ফিরবো। আমাদের জন্য খাবার রান্না করবে না, আমরা বাইরেই খেয়ে আসবো। এরপর 2 বোনই তৈরি হয়ে বেরিয়ে পড়ে। মালতী দেবী তার 2 মেয়ের বিয়ে নিয়ে খুবই চিন্তিত হয়ে পড়েন। কারণ হলো তার মেয়েদের শখ পূরণ করার জন্য তাকে অনেক টাকা জোগাড় করতে হবে। এ কথা চিন্তা করতে করতে তিনি ফ্যাক্টরিতে যান এবং সেখানে গিয়ে মালিককে তিনি বলেন, মালিক, আমি আজ আপনার কাছে একটা কথা বলতে এসেছি। আজ 10 বছর ধরে আমি আপনার ফ্যাক্টরিতে কাজ করছি। আপনার দয়ায় আমি আমার মেয়েদেরকে ভালো কলেজে পড়িয়েছি। এখন ওদের খুব ভালো বাড়িতে সম্বন্ধও হয়েছে, আর 1 মাস পর ওদের বিয়ে। এর জন্য আমার কিছু টাকা লাগবে। আমি গরিব মানুষ, এত টাকা কোথায় পাবো? তাই আপনি যদি দয়া করে আমায় এই টাকাগুলো ধার দেন তাহলে খুবই উপকৃত হব। তা নয় আমি দিয়ে দেবো, কিন্তু এতগুলো টাকা তুমি শুধবে কি করে? তাছাড়া তো তোমার বয়সও হয়েছে, এবারে কত বয়সী কাজ করতে পারবে? প্রতি মাসে তোমার মাইনে জমা দিলেও তোমার সব টাকা শোধ হবে না, 15 থেকে 20 বছর লেগে যাবে। কিন্তু মালিক, এছাড়া তো আমার কোনো উপায় নেই। আমি কিভাবে টাকা পয়সা জোগাড় করবো তাহলে? বুঝলাম, সমস্যা তো অনেক গভীর আছে। দেখো, ফ্যাক্টরিটা শুধু আমার না, এতে আমার দাদারও শেয়ার আছে। তাই আমি তোমাকে এইভাবে টাকা ধার দিতে পারবো না। তা তুমি এক কাজ করতে পারো, তোমার বাড়ির যা জমি জায়গা আছে তার উপরে ঋণ নিতে পারো। এসবের উপর ঋণ দেয় আমার এমন লোকও জানা আছে। কিন্তু আমাকে এভাবে কে ঋণ দেবে? আমি তো সেরকম কাউকে চিনিও না। আপনি দয়া করে কিছু একটা ব্যবস্থা করে দিন। ঠিক আছে, তুমি তোমার বাড়ির জায়গা জমির কাগজপত্র নিয়ে আসবে। আমার এক বন্ধু আছে, সে এসব বন্ধকেরই কাজ করে। আমি দেখছি কি করা যায়। পরের দিন মালতী দেবী তার মেয়েদেরকে কিছু না বলে চুপি চুপি বাক্স করে তার বাড়ির এবং জায়গা জমির কাগজপত্র নিয়ে ফ্যাক্টরির মালিকের কাছে যায়। এরপর মালিক তার কাগজপত্র নিয়ে সুভাষ নামক এক ব্যক্তির কাছ থেকে বেশ কিছু টাকা তুলে মালতী দেবীকে দেয়। সেই টাকা দিয়ে মালতী দেবী তার মেয়েদের ভালোভাবে বিয়ে দেন। বিয়ের পর মেয়েরা শ্বশুরবাড়ি চলে যায় এবং অবাক হয়ে দেখে যে তাদের শ্বশুরবাড়ি একটি রাজমহলেরই মতো। সেখানে প্রচুর চাকর বাকর, অঢেল খাবার দাবার এবং আরামের জিনিস। 1 মাস তারা খুব আরামেই কাটায়। তাদের মায়ের কথা তাদের মনেও পড়ে না। একদিন সকালে তাদের শাশুড়ি মনিকা দেবী বলেন, আরে বৌমা, আজ 1 মাস হয়ে গেল তোমাদের বিয়ে হয়েছে। তোমরা তো কই একদিনের জন্য তোমাদের মায়ের কাছে গেলে না? ওনার কাছে তো কোনো ফোনও নেই। তা তোমরা কি ওনার খোঁজ খবর নাও না? এগুলো তো ঠিক না। তোমরা একবার গিয়ে তার সঙ্গে দেখা করে এসো। না মা, ওখানে যেতে আমাদের ভালো লাগে না। ওই বস্তি কত নোংরা। তাছাড়া আমাদের বাড়িতে কোনো রকম সুযোগ সুবিধাও নেই। না আছে রুম হিটার, না আছে গ্যাস সিলিন্ডার। ওখানে থাকা আমাদের পক্ষে খুবই কষ্টকর। ছি 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 বৌমা, এইসব কথা বলতে তোমাদের লজ্জা করে না? যে বাড়িতে তোমরা মানুষ হয়েছো, যেখানে তোমাদের সারা জীবন কেটেছে, তোমরা সেই বাড়ির ব্যাপারে এরকম করে বলছো? আর তোমার মা, উনি না থাকলে তো তোমরা পৃথিবীর আলো দেখতেই পেতে না। মা একদম ঠিক কথা বলেছো। তোমার মা ছিল বলে তাই জন্যই তো আমাদের এই বাড়িতে বিয়ের সম্বন্ধ হয়েছে। আর ওনার এই আত্মবলিদান ভুলে গেছো? ওনার সমস্ত জীবন দিয়ে তোমাদের এই জায়গায় পৌঁছেছে, আর আজকে তোমরা সেখানে ফিরে যেতে অস্বীকার করছো।
তাছাড়া আন্টির ব্যবহার দেখে তো ওনার সংসারের ত্যাগ দেখি, তাই জন্যই তো মা বিয়েতে রাজি হয়েছে। মা তো এমনিতেই বলে যার মা এত ভালো তার মেয়ে নিশ্চয়ই ভালো হবে, কিন্তু এখন তো দেখছি তোমরা তোমার মায়ের পুরো বিপরীত। দেখো ঝুম্পা, আমার জীবনে কখনোই এত কষ্টে মানুষ হয়নি। আর সত্যি কথা বলতে আমার মাকেও কখনোই এমন পরিশ্রম ও কষ্ট করতে দেখিনি। তাও আমাদের কাছে আমাদের মা পৃথিবীর সবচেয়ে সেরা মা। সেখানে কিনা তোমাদের মা তোমাদের জন্য পুরো জীবনটাই দিয়ে দিয়েছে, আর তোমরা সেখানে কিনা তার প্রতি এত অকৃতজ্ঞ করতে পারলে। তাদের সবার এই তীব্র কটা খেয়ে ঝুমা এবং পদ্মা দুই বোন খুবই লজ্জিত হয়। তারা অনুভব করে যে তারা সত্যি কতটা স্বার্থপর। তারা নিজেদের সুখ স্বাচ্ছন্দ্যের জন্য তাদের জন্মদাত্রী মাকে ভুলে গেছে। এরপর তারা সবার কাছে ক্ষমা চায়, যা শুনে মনিকা দেবী বলেন, দেখো বৌমা, তোমরা আমাদের কাছে কোনো দোষ করোনি, তাহলে আমাদের কাছে কেন ক্ষমা চাইছো? তোমরা এক্ষুনি তোমাদের মায়ের কাছে যাও আর তার কাছে ক্ষমা চাও। এরপর তারা দুই বোন দুই স্বামীকে নিয়ে মালতী দেবীর সঙ্গে দেখা করার জন্য যায়, কিন্তু তারা সেখানে গিয়ে দেখে তাদের বাড়িতে তালা ঝুলছে। কিছুক্ষণ সেখানে দাঁড়িয়ে থাকার পর তাদের এক প্রতিবেশী রাঘববাবু সেখানে আসেন এবং বলেন, আরে ঝুম্পা, পদ্মা, তোরা এতদিন পর এসেছিস। এতদিন তো তোদের কোনো খোঁজ খবর ছিল না। তোর মা তো সবসময় চিন্তায় অস্থির হয়ে থাকতো। বেচারা সারা জীবন না কিনাই কষ্ট করেছে। তা তো তোরা এই বুড়ো মানুষটাকে একটু দেখাশোনাও করতে পারিস। উপরবেলার আশীর্বাদে শুনেছি নাকি তোদের কোনো কিছুই কম নেই। আজ এই ধনী মেয়ে থাকতো কিনা দৌড় দৌড় ভিক্ষা করেই খেতে হচ্ছে। রাঘববাবুর কথা শুনে ঝুমা এবং পদ্মা চমকে ওঠে এবং বলে, কাকাবাবু, এ আপনি কি বলছেন? মা ভিক্ষা করে খায়? এরকমটা কি করে হলো? আর মা এখন কোথায় আছে? তোর মা এখন কোথায় আমি সে বলতে পারবো না। মাঝে মাঝে বাজারে ঘাটে তো ভিক্ষা করতে দেখেছি। শুনেছিলাম তো নাকি তোদের বিয়ের আগে একটা বড় লোন নিয়েছিল, আর সেই লোন না মেটাতে পারে শুনেছি তো বাড়ি জমি সব নাকি ঋণদাতার নামে হয়ে গেছে। আমার মনে হচ্ছে ওইসব চিন্তা করে করে ফ্যাক্টরিতে কাজ করে পাটা ভেঙে ফেলেছে। আর তাছাড়া ঘোড়া মানুষকে কেই বা কাজে রাখবে? তাকে তো সেখান থেকে শুনেছি বারও করে দিয়েছে। ঘরদোর টাকা পয়সা কিছুই তো নেই, আর ওই অবস্থায় কিভাবেই বা খেটে খাবে? শেষ পর্যন্ত শুনেছি নাকি ভিক্ষা করতে শুরু করেছে। রাঘববাবুর মুখে এসব কথা শুনে দুই বোনের চোখ থেকে অবিরাম জল ঝরতে থাকে। এরপর তারা সারা গ্রামে তাদের মায়ের খোঁজ করে। শেষে একটি গাছের গোড়ায় তারা তাদের মাকে খুঁজে পায়। সেখানে গিয়ে তাদের মায়ের অবস্থা দেখে তারা কান্নাকাটি করতে থাকে এবং তার পায়ে লুটিয়ে পড়ে। মা, তুমি আমাদেরকে ক্ষমা করে দাও। আমরা জেনে শুনে তোমাকে আজ এই পথে এনে নামিয়েছি। আমাদের জন্য তুমি কি না করনি, কিন্তু প্রতিদানে আমরা তোমার সবকিছু কেড়ে নিয়েছি। তোমাকে পথের ভিখারি বানিয়ে ফেলেছি। মা, তোমার কাছে ক্ষমা চাওয়ার মতো ভাষা আমার কাছে নেই। আমি যা করেছি তা কোনো শত্রু তোমার সাথে করবে না। আমাকে ক্ষমা করো মা, আমরা খুব বড় ভুল করে ফেলেছি। এভাবেই তারা দুই বোন কান্নাকাটি করতে থাকে। দুই মেয়ের এরকম কান্না দেখে মালতী দেবীর মন গলে যায়। তিনি তাদেরকে তুলে দাঁড় করান এবং তাদেরকে বুকে জড়িয়ে ধরেন। সেদিন তারা তাদের মাকে সঙ্গে করে বাড়ি ফেরে। মালতী দেবী তার মেয়েদের বাড়িতে থাকতে অস্বীকার করেন, তাই তারা তাকে আলাদা করে একটি বাড়ি তৈরি করে দেয় এবং তার সেবা যত্নের জন্য একটি নার্স এবং একটি কাজের লোক রাখে। এখন তারা নিজেরা দুই বোনে দুবেলা তাদের মায়ের খোঁজ খবর নিতে যায়। কথাই বলে না, মা হচ্ছে আমাদের সবচেয়ে বড় ধন। শেষে তারা দুই বোন এই সত্যিটা উপলব্ধি করতে পারে।